দেখো, আজ আমরা চলতড়িৎ পার্ট 4 নিয়ে আলোচনা করব। এটা বলার আগে আমি একটু আলোচনা করে নেই। আমরা প্রথম যখন আলোচনা শুরু করেছিলাম তখন আমাদের কাছে শুধু ছিল তড়িৎ আধান। তার মধ্যে আমরা আকর্ষণ বল দেখেছি প্রথমে, কুলম্বের সূত্রের মাধ্যমে আমরা সেটাকে বের করেছি। তারপর আমরা তড়িৎ আধান এর মধ্যে রোধের ধারণা পেয়েছি, যেটা আমরা ওহমের সূত্র থেকে প্রতিষ্ঠা করেছি। তারপর আমরা তড়িতের মধ্যে তাপের প্রভাব দেখেছি, যেটা আমরা জুলের সূত্র থেকে প্রতিষ্ঠা করেছি। এবার আমরা তড়িতের মধ্যে চুম্বকের অস্তিত্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ তড়িৎ এবং চুম্বক কিভাবে মিশে যাচ্ছে, তড়িৎ প্রবাহী বা পরিবাহীর মধ্যে চুম্বকের অস্তিত্ব কিভাবে চলে আসছে বা উপস্থিত হচ্ছে চুম্বক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় তড়িৎ চুম্বকত্ব, যেটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিজম। দেখো, এই বিষয় নিয়ে প্রথম দিকে ধারণা পরিষ্কার ছিল না। প্রথমে মনে করা হতো যে তড়িতের সঙ্গে চুম্বকের সেইভাবে ডিরেক্টলি কোনো কানেকশন হয়তো নেই। দেখা গেছে যখন আমরা, দেখো এই সার্কিটটাতে ভালো করে লক্ষ্য রাখো, আমরা যেটা আগেই পড়েছি যে এটা একটা হচ্ছে বর্তনী, ব্যাটারির এটা পজিটিভ মেরু, এটা নেগেটিভ মেরু, এবং সেখান থেকে তড়িৎ প্রবাহ এই বর্তনীতে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের জানা ছিল। কিন্তু দেখা গেছে যখন এইভাবে বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে, পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলে, তখন দেখা গেছে তার আশেপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটি সর্বপ্রথম লক্ষ্য করেন ওরস্টেড। তিনি বলছেন, যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে, তখন এই তড়িৎ পরিবাহীর একটু পাশে একটি অঞ্চল ঘিরে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সেই চুম্বক ক্ষেত্র যে সৃষ্টি হচ্ছে, আমরা সেটাকে কিভাবে বুঝবো সেটা দেখানোর জন্য দেখো, আমরা ঠিক যে পরিবাহী তার আছে, পরিবাহী তারের ঠিক নিচে আমরা একটা চুম্বক শলাকাকে রেখেছি। দেখো, চুম্বক শলাকার এইদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, উত্তর দক্ষিণ মেরু আমরা চিহ্নিত করেছি। এই পরিবাহী তার বরাবর ঠিক তার নিচে বা উপরে আমরা যে কোনো পজিশনে রাখতে পারি, সেটা আমরা পরে বিস্তারিত দেখব। দেখা গেছে যে যখন আমরা বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তখন এই চুম্বক শলাকার উত্তর মেরু একটি নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হচ্ছে। দেখো, আমি সাইন দিয়ে দেখিয়েছি, সেটা যে কোনো দিক হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। যখন বর্তনীতে তড়িৎ প্রবাহ আমি বন্ধ করে দিচ্ছি, তখন কিন্তু আর এই চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে না। তাহলে একটা জিনিস আমরা এখানে কিন্তু বুঝলাম, যে তড়িৎ পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহ চলছে, তখন তার আশেপাশের একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে কিন্তু একটু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। না হলে চুম্বক শলাকার উত্তর মেরু এইভাবে বিক্ষেপিত হতো না। এবার এখানে কিছু নিয়ম মেনে আমাদের এই বিক্ষেপণটা হবে, সেই জিনিসটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, আমি এখানে সাইন দিয়েছি। আমি মনে করলাম যে এই যে তড়িৎ পরিবাহী আছে, সেই তড়িৎ পরিবাহী দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে। দেখো, আমরা এখানে এই সাইনটা দিয়েছি। যদি এদিকে উত্তর হয়, এটা দক্ষিণ হবে, নিচে হয়ে যাবে পূর্ব, উপরে হয়ে যাবে পশ্চিম। তাহলে, এবং চুম্বক শলাকাকে আমরা কি পরিবাহীর ঠিক নিচে রেখেছি। সেক্ষেত্রে দেখা গেছে এইভাবে যদি রাখা যায়, তাহলে দেখা গেছে যে চুম্বক শলাকার উত্তর মেরু
পশ্চিম দিকে বিক্ষেপিত হবে। অর্থাৎ দেখো আমি সাইন দিয়ে দেখিয়ে দিয়েছি যে চুম্বক শলাকা আছে, তার যে উত্তর মেরু আছে সেটি পশ্চিম দিকে বিক্ষেপিত হয়েছে। এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে আমাদের, কোন দিকে বিক্ষেপণ হবে, কোন দিকে পরিবাহীর মুখ হবে, এই জিনিসগুলো বিচার করার পর আমরা চারটে সিদ্ধান্তে আসতে পারি। যে চারটে সিদ্ধান্তকে আমরা দেখো নিচে চারটি ভাগে দেখিয়েছি, একটি এ, একটি বি, একটি সি আর একটি ডি। তার আগে একটু বলে নেওয়া দরকার, এই যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, এই পরিবাহীর আশেপাশে যে অঞ্চল জুড়ে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রের মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হতে পারে। এক, পরিবাহীর অভিমুখ, স্বাভাবিক, পরিবাহী কোন দিকে যাচ্ছে সেটার উপরে হতে পারে, এবং চুম্বক শলাকার দূরত্ব। সেই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আমরা নিচে যে পোর্শনগুলোকে রেখেছি এ বি সি ডি করে, সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলে নিই, দেখো এখানে আমরা সাউথকে রেখেছি নিচে, নর্থ উপরে, ওয়েস্ট আমরা রেখেছি পশ্চিম বাঁ দিকে, এবং ইস্ট পূর্বকে রেখেছি আমরা ডান দিকে। প্রথম শর্তে দেখা যাচ্ছে, যখন আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, যখন দক্ষিণ থেকে উত্তরের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং আমাদের যে চুম্বক শলাকা সেটি তড়িৎ পরিবাহীর নিচে অবস্থান করছে, তখন দেখা গেছে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ পশ্চিম দিকে হচ্ছে। দেখো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, যখন তড়িৎ প্রবাহ দক্ষিণ থেকে উত্তরের দিকে হচ্ছে, চুম্বক শলাকা পরিবাহী তারের নিচে অবস্থান করছে, সেক্ষেত্রে চুম্বক শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হচ্ছে। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে আসি। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে চুম্বক শলাকার অবস্থান পরিবাহী তারের ঠিক উপরে। প্রথম ক্ষেত্রে যেমনি ছিল চুম্বক শলাকার অবস্থান পরিবাহী তারের ঠিক নিচে, এই ক্ষেত্রে আমরা দেখছি চুম্বক শলাকার অবস্থান পরিবাহী তারের উপরে। এক্ষেত্রেও তড়িৎ প্রবাহিত হচ্ছে দক্ষিণ থেকে উত্তরের দিকে। এক্ষেত্রে দেখা গেছে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হচ্ছে? পূর্ব দিকে। দেখো আমরা সাইন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি পূর্ব দিকে বিক্ষেপণ হচ্ছে। এবার আমরা তৃতীয় ক্ষেত্রে চলে আসি, সি দিয়ে যেটাকে নাম দিয়েছি। দেখো আমরা তড়িৎ প্রবাহের মুখ চেঞ্জ করে দিয়েছি। এক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে, এবং আমরা চুম্বক শলাকাকে ঠিক তড়িৎ পরিবাহী তারের নিচে রেখেছি। সেক্ষেত্রে দেখা গেছে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ পূর্ব দিকে হবে। অর্থাৎ যখন আমরা দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছিলাম, পরিবাহী প্রবাহ হচ্ছিল এবং আমাদের চুম্বক শলাকা পরিবাহী তারের নিচে ছিল, সেক্ষেত্রে বিক্ষেপণ হচ্ছিল পশ্চিম দিকে। এক্ষেত্রে পরিবাহী তারের মুখ চেঞ্জ হয়ে গেছে, চুম্বক শলাকার অবস্থান কিন্তু একই আছে, সেক্ষেত্রে আমাদের বিক্ষেপণ, উত্তর মেরুর বিক্ষেপণ উল্টো দিকে হচ্ছে। এবার আমরা চলে আসি ডি এর ক্ষেত্রে। ঠিক বি এর উল্টো আমরা বলতে পারি, দেখো চুম্বক শলাকার অবস্থান কিন্তু উপরেই আছে, শুধুমাত্র আমরা পরিবাহী তারের তড়িৎ প্রবাহের দিকটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। দেখো এখানে তড়িৎ প্রবাহ হচ্ছিল দক্ষিণ থেকে উত্তরের দিকে, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে। সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বিক্ষেপণ হচ্ছিল পূর্ব দিকে, এক্ষেত্রে বিক্ষেপণ হবে পশ্চিম দিকে। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝলাম যে পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহ চলে, তখন সেই পরিবাহীর চারিদিকে একটি অঞ্চল জুড়ে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্রের জন্যই এই চৌম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপণগুলো আমরা দেখতে পাই। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বিক্ষেপণ হচ্ছে চৌম্বক শলাকার, সেটি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হতে পারে? দেখো প্রথম ক্ষেত্রে আমি যদি বলি, তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ
আমরা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে দেই, অর্থাৎ যদি উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্রের বা চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বা অবস্থান পরিবর্তিত হবে। আরেকটি কি বিষয় আছে? আরেকটি বিষয় আছে চৌম্বক শলাকার অবস্থান। অর্থাৎ চৌম্বক শলাকাকে আমি পরিবাহী তারের উপরে রাখবো না নিচে রাখবো, সেক্ষেত্রেও কিন্তু আমার নির্ভর করছে যে চৌম্বক শলাকার বিক্ষেপণ, উত্তর মেরুর বিক্ষেপণ কোন দিকে হবে। তাহলে দুটো জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এক হচ্ছে পরিবাহী তারের মুখ, তড়িৎ প্রবাহের মুখ, এবং দ্বিতীয় হচ্ছে চৌম্বক শলাকার অবস্থান। এবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, এই তড়িৎ চুম্বকত্ব যে আমরা পড়ছি, এখান থেকে আমরা কি জিনিস জানতে পারি। আমরা মনে রাখবো এখান থেকে, দেখো আমরা 1 নাম্বার 2 নাম্বার বিষয়টা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে আমরা দুটি বিষয় পরিষ্কারভাবে জানতে পারি। প্রথম বলছি চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া। এতক্ষণ আমি যে বিষয়টা বললাম সেটি কিন্তু চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। অর্থাৎ একটি তড়িৎ প্রবাহ চলছে, সেটি একটি চুম্বকের উপর কি ক্রিয়া করছে সেটাই কিন্তু এই বিষয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ পরিবাহের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলছে এবং সে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, সেই চৌম্বক ক্ষেত্রের আমরা যদি একটি শলাকা রাখি, তার উত্তর মেরু বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ এটি আমরা বলতে পারি চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। তো এই বিষয় নিয়ে আমরা এর যে দ্বিতীয় ভাগ, অর্থাৎ আমরা বলছি যে তড়িৎ চুম্বকত্বকে আমরা দুটো ভাগে ব্যাখ্যা করতে পারি বা দুটো ভাবে আমরা সেটা বলতে পারি। প্রথম যেটা বললাম চুম্বকের উপর তড়িতের ক্রিয়া, যেটা আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, এবং দ্বিতীয় বলছি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। আগে একটু বলে নিই, এটা বিস্তারিত আমরা পরে বলবো, যে যখন এই তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, চৌম্বক শলাকা বিক্ষেপিত হচ্ছে একটি নির্দিষ্ট দিকে, সেই বিক্ষেপিত চুম্বক বা সেই চুম্বক শলাকা সেই কিন্তু একটি প্রতিরোধ বা প্রতিক্রিয়া বল দেবে, সেই নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো। কার ওপর দেবে? পরিবাহী তারের উপর। সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সে বিষয় নিয়ে আমরা দ্বিতীয় ভাগ যখন আলোচনা করব সেখানে আলোচনা করব। এখন শুধু এটাই বলে রাখলাম, দুটো ভাগে যেটা ভাগ করছি, প্রথম ভাগ তড়িৎ প্রবাহের জন্য চুম্বকের উপরে যে ক্রিয়া, এবং দ্বিতীয় ভাগে আমরা বলবো এই চুম্বক তড়িৎ প্রবাহের উপরে কি প্রতিক্রিয়া দিচ্ছে সে বিষয়ে। এবার একটা জিনিস আমরা বলার চেষ্টা করছি, এই যে আমরা চুম্বকের উপর তড়িতের ক্রিয়া পড়ার আলোচনা করলাম, সেই বিষয়টা নিয়ে আরো বেশি করে ডিটেলসে যখন বুঝতে যাব, তখন আমরা দুটো সূত্র এখান থেকে বেরিয়ে আসবে। একটি হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, যার মাধ্যমে আমরা এই যে তত্ত্বটাকে প্রতিষ্ঠা করেছি যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্রে চৌম্বক শলাকার বিক্ষেপণ যে একদিকে হচ্ছে, সেই বিষয়টাকে আমরা প্রতিষ্ঠা করব অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের মাধ্যমে। এবং দ্বিতীয় আরেকটি সূত্র আছে, যেটিকেও এই সূত্র দ্বারা আমরা এই থিওরিটিকে প্রতিষ্ঠা করতে পারি, সেটিকে বলছি আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম বা অরস্টেডের সূত্র। এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করছি। প্রথমে বলে নিই, দেখো আমরা এক্ষেত্রে যে পরিবাহী তারটি ইউজ করেছি সেটি কিন্তু একটি লম্বা সোজা তড়িৎবাহী পরিবাহী। আবারও বলে নিই, আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টাতে আমরা যে পরিবাহী তারটি ব্যবহার করেছি সেটা এখানে হতে পারে বা এখানে হতে পারে, সেটি কিন্তু লম্বা সোজা একটি তড়িৎ পরিবাহী। এবার দ্বিতীয় একটি পরিস্থিতি কিন্তু আসতে পারে, যেখানে আমরা দ্বিতীয় ভাগে লিখেছি বৃত্তাকার তারের কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। তো বৃত্তাকার তারের কুণ্ডলী যখন আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ কিভাবে হবে, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র কিভাবে তৈরি হবে, সেই বিষয়টাকে নিয়েও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা আগেই বলেছি যে আমরা তড়িৎ চুম্বকত্ব নিয়ে আলোচনা করছি।
তড়িৎ চুম্বকত্ব অর্থাৎ অর্থাৎ যেখানে তড়িৎ এবং চুম্বক একে অন্যের সঙ্গে মিলে মিশে গেছে। সেই ধারণা সর্বপ্রথম ওরস্টেড দিয়েছিল, আমরা আগেই সেটাকে বলেছি। এবং সেই তড়িৎ চুম্বকত্বের মধ্যে যে দুটি ঘটনা ঘটছে সেটিকেও আমরা আগে বলেছি, আর একবার বলে নিই। দেখো, প্রথম কি ঘটনা ঘটছে, যদি কোনো পরিবাহিত তড়িৎ প্রবাহ পাঠানো যায়, তার আশপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটাকে আমরা অবশ্যই দেখেছি, ওরস্টেড প্রথম আবিষ্কার করেছিল। সেটি কি আমরা বলছি, চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। দেখো উপরে লেখা আছে, সেটাকে আমরা বলছি যে প্রথম যে ঘটনাটা ঘটছে সেটি হচ্ছে চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। অর্থাৎ পরিবাহিতে যখন তড়িৎ প্রবাহ যাচ্ছে, তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সেই চৌম্বক ক্ষেত্র অঞ্চলে যদি কোনো চুম্বক বা চুম্বক শলাকা রাখি, তার মেরুর উত্তর মেরুর বিক্ষেপ ঘটছে বা বিক্ষেপণ ঘটছে। এটাকে আমরা বলছি চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। তড়িৎ ক্রিয়া করছে কার উপর? চুম্বকের উপর। প্রক্রিয়া কিন্তু এখানেই থেমে নেই। সমস্যা হচ্ছে সেই যে চুম্বক বিক্ষেপিত হচ্ছে, সেই বিক্ষেপিত চুম্বক কিন্তু সেই তড়িতের উপর একটি প্রতিক্রিয়া বল দিচ্ছে, যেটা কি আমরা 2 নম্বরে রেখেছি। দেখো, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের প্রতিক্রিয়া। অর্থাৎ সেই যে তড়িৎ পরিবাহিতে তড়িৎ প্রবাহ হলে চুম্বকের বিক্ষেপ ঘটছে, সেই বিক্ষেপিত চুম্বক তড়িৎ প্রবাহের উপর আরেকটি প্রতিক্রিয়া বল দিচ্ছে। সেই প্রতিক্রিয়া বলকে আমরা দ্বিতীয় ঘটনার মধ্যে রাখছি, যেটাকে নাম দিয়েছি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের প্রতিক্রিয়া। এবার যে প্রথম ক্রিয়ার কথা আমরা বলছি, চুম্বকের উপর তড়িতের ক্রিয়া, সেখানে আমরা দেখেছি যে আগে আমরা জেনেছি যে উত্তর মেরুর বিভিন্ন দিকে যে বিক্ষেপণ ঘটবে তার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলবে, এবং সেই নিয়মগুলোকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ সেই নিয়মগুলোকে মান্যতা দেওয়া কাজ কিন্তু করেছিল এই দুইজন। এক হচ্ছে অ্যাম্পিয়ার, তিনি তার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, এবং দ্বিতীয় দক্ষিণ মুষ্টি নিয়ম, বা যেটি অর্স্টেডের সূত্র নামে পরিচিত। দেখো, প্রথম ক্ষেত্রে আমি বলছি অ্যাম্পিয়ার তার সন্তরণ নিয়মের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এই যে উত্তর মেরু বিক্ষেপ ঘটছে, পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সেই বিক্ষেপটা কোন দিকে ঘটবে তিনি সহজ সূত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। দেখো, একজন লোক পরিবাহী তারের উপর দিয়ে পরিবাহী তারের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটছে। নিজের মতো করে বোঝার চেষ্টা করো। একজন লোক পরিবাহী তারের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটছে। এবার এই লোকের বাম হাত যেদিকে থাকবে, দেখো আমরা যদি একজন সাঁতার কাটার লোক যখন থাকে, তার বাঁ হাত এটি হবে ডান হাত এবং এটি হবে বাঁ হাত। সেই বাঁ হাতে কি হবে? চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। দেখো, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি বলল? যে একজন লোক যদি কোনো পরিবাহী তারের উপর পরিবাহী তারের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটে, তাহলে সেই লোকের বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কিন্তু সেদিকেই হবে। আমরা পরিষ্কারভাবে ছবির সাহায্যে দেখিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসি দ্বিতীয় সূত্রে, যেটিও কিন্তু এই চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেই সংক্রান্ত সূত্র। অর্থাৎ এই দুটো সূত্র কিন্তু সেই তত্ত্বকে প্রতিষ্ঠা করেছিল। দ্বিতীয় সূত্র বলছে দক্ষিণ মুষ্টি নিয়ম বা অর্স্টেডের সূত্র। অর্স্টেড এটিকে প্রতিষ্ঠা করেছিল। চৌম্বক ক্ষেত্রে যদিও অর্স্টেডেরই আবিষ্কার। তো এখানে বলছে, দেখো আমরা আমাদের যে ডান হাত আছে, দেখো দক্ষিণ মুষ্টি, ডান হাতের মুষ্টি, যদি বলছে আমাদের যে ডান হাতে আছে, সেই ডান হাতের বুড়ো আঙুলটাকে বাদ দিয়ে যদি আমি, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে বাদ দিয়ে আমরা যদি বাকি 4টে আঙুলকে এমন ভাবে রাখি, একত্রিত করে পরিবাহী তারের উপর আমরা এমন ভাবে রাখি, কিন্তু মনে রাখতে হবে যে এই যে পরিবাহী তার যেন আমার হাতের তালু এবং চুম্বক শলাকার মাঝখানে থাকে, এটাকে কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা কি করলাম? আমরা এই হাতের 4টে আঙুলকে একত্রিত করে কি করলাম? পরিবাহী তারের অভিমুখে যদি রাখি, আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিক নির্দেশ করবে সেদিকেই কিন্তু আমার চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে। দেখো, আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ এই দিক নির্দেশ করছে, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ অবশ্যই এই দিকে হবে। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি একবার এদিক থেকে পরিবাহী তার এদিকে দেখালেন, আবার এদিক থেকে এদিকে দেখাচ্ছেন,
আমি আসলে তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাইছি যে তোমরা শুধুমাত্র এটাই ভেবে না চলো যে সবসময় পরিবাহিতার এইদিকেই যাবে। পরিবাহিতার এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে, কিন্তু আমার সূত্র প্রতিষ্ঠিত হবে বাকি বিষয়গুলির উপর। দ্বিতীয় সূত্রে আমরা বলছি আমার যে ডান হাত আছে তার বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে বাকি চারটে আঙুলকে আমরা যদি একত্রিত করি এবং মাথায় রাখি যে আমার হাত পরিবাহিতার, এবং মাথায় রাখতে হবে যে পরিবাহিতার আমার হাত এবং হাতের তালু এবং চুম্বক শলাকা ঠিক মাঝখানে থাকে, তখন আমার এই একত্রিত চারটি আঙুল যদি পরিবাহীর গতির অভিমুখ, পরিবাহীর দিক নির্দেশ করে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে থাকবে সেদিকে কিন্তু চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপ হবে। অর্থাৎ এই দুটো সূত্রের মাধ্যমে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হচ্ছে সেই সূত্রটাকে প্রতিষ্ঠা করেছি। অর্থাৎ এই প্রথম ক্রিয়াটাকে আমরা প্রতিষ্ঠা করেছি এই দুটো সূত্রের মাধ্যমে। অর্থাৎ চুম্বকের উপর তড়িৎ যে ক্রিয়া করছে তার ফলে যে বিক্ষেপ ঘটছে, এই দুটি সূত্রকে, এই তত্ত্বটাকে আমরা এই দুটি সূত্রের মাধ্যমে প্রতিষ্ঠা। হ্যাঁ, আমরা এবার দ্বিতীয় যে প্রকারভেদ সেখানে চলে আসি। সেখানে আমরা দেখাচ্ছি দেখো তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের প্রতিক্রিয়া। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে আমরা দেখেছি যে তড়িৎ প্রবাহ, পরিবাহিত তড়িৎ প্রবাহ চললে যে চুম্বকের ওপর যে একটি চুম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে যার ফলে বিক্ষেপ ঘটছে উত্তর মেরু, সেই বিক্ষেপিত উত্তর মেরু এবার কি করছে, রেগে গিয়ে পরিবাহী তারের ওপর একটি প্রতিক্রিয়া বল দেখাচ্ছে। সেটিকেই এখানে আলোচিত হবে। সেই যে বিষয়টি আছে, এবার মনে রাখতে হবে যে আমার যে উত্তর মেরুর বিক্ষেপ ঘটছে চৌম্বক ক্ষেত্রের থাকার জন্য, পরিবাহীর জন্য, তড়িৎ প্রবাহের জন্য, এবং সেই বিক্ষেপিত চুম্বক যে তড়িৎ পরিবাহীর উপরে একটি প্রতিক্রিয়া বল দিচ্ছে, যেটিকে আমি এখানে দেখালাম প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলের প্রভাবে যদি পরিবাহী গতিশীল হয় তবে কিন্তু তাতে গতির সৃষ্টি হবে। এটা মাথায় রাখতে হবে যে এই যে চৌম্বক প্রবাহের ফলে, চৌম্বক ক্ষেত্রের ফলে এই যে উত্তর মেরুর বিক্ষেপ ঘটছে সেটি তড়িৎ প্রবাহের উপর একটি প্রতিক্রিয়া বল দিচ্ছে। তার ফলে এই যে পরিবাহী দেখিয়েছি এটি যদি চলনক্ষম হয় তাহলে কিন্তু সেখানে গতির সৃষ্টি হবে। এটি কিন্তু ফ্লেমিং এর বামহস্ত নিয়মের দ্বারা প্রতিষ্ঠিত করা আছে বা উনি প্রতিষ্ঠিত করেছেন, সেটিকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের বাম হাতের মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রাখতে হবে। অর্থাৎ দেখো এটা আমাদের মধ্যমা, মধ্যমার সঙ্গে তর্জনীর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আবার তর্জনীর সঙ্গে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ তারও অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আমরা পরস্পরের সঙ্গে সমকোণে রেখেছি। সমকোণে রাখলে কি হবে, তিনি বলছেন এই যে মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, অর্থাৎ আমার এই যে মধ্যমা আছে সেটি নিচের দিকে কি নির্দেশ করছে, তড়িৎ প্রবাহের দিক, এবং এই যে তর্জনীটি আছে সেটি কি নির্দেশ করছে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে। তাহলে আমার যে বৃদ্ধাঙ্গুষ্ঠ যে দিক নির্দেশ করবে সেটি হবে পরিবাহীর গতির অভিমুখ। এবার বুঝে নেই পরিবাহীর গতির অভিমুখ বলতে আমি আগেই বলেছিলাম যে চৌম্বক শলাকা যে বিক্ষেপিত হচ্ছে সেটি আবার রেগে গিয়ে পরিবাহী তারের ওপর একটি প্রতিক্রিয়া বল দিচ্ছে। সেই প্রতিক্রিয়া বলের ফলে পরিবাহী যদি চলনক্ষম হয় তাহলে কিন্তু সেই পরিবাহীতে গতির সৃষ্টি হবে। এই গতিটা সেই গতির কথা এখানে বলা হয়েছে। এই সূত্র আমি এর মাধ্যমে তাকে দেখিয়ে দিয়েছি। এদিকে তাহলে কে দিচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে, নিচের দিকে কে নির্দেশ করছে, তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, এবং এই দিকটা কে নির্দেশ করছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেটি হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করছে। এবং এই সূত্রের ওপর প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের বার্লোর চক্র। অর্থাৎ বার্লোর চক্র আর কিছুই নয়, ফ্লেমিং এর বামহস্ত নিয়মের ওপর প্রতিষ্ঠিত একটি যন্ত্র, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে পরিবাহীতে গতি কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো এই যন্ত্রটিকে আমরা বার্লোর যন্ত্র বলছি, এবং সেখানে দেখো এটি একটি সহজ জিনিস। দেখো একটি ব্যাটারির মাধ্যমে আমি কানেক্ট করেছি বর্তনীতে, অর্থাৎ এখান দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহ সাইন আমি দেখিয়েছি, তড়িৎ প্রবাহ এই দিকে যাচ্ছে। অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, তাহলে এটি কি হবে, তড়িৎ প্রবাহ। এবার দেখো তার সঙ্গে লাগানো আছে একটি চক্রাকার একটি পদার্থের সঙ্গে লাগানো আছে যেটি ঘুরতে পারে, চক্রাকার চাকতির সঙ্গে লাগানো আছে। এবং দেখো এটি একটি দণ্ড চুম্বক, এটি হচ্ছে একটি অশ্বক্ষুরাকৃতি চুম্বক যার দুই প্রান্ত দেওয়া আছে, এটি এস, এটি এন, অর্থাৎ এটি উত্তর মেরু, এটি দক্ষিণ মেরু।
এবার এই বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে কি হবে? তাহলে এই যে এর ফলে তড়িৎ প্রবাহের চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে কে রয়েছে? অশ্বক্ষুরাকৃতি চুম্বক। তাহলে এর বিক্ষেপ ঘটবে উত্তর মেরুর। এই উত্তর মেরু যে বিক্ষিপ্ত হচ্ছে, এ আবার উল্টো দিকে একটি প্রতিক্রিয়া বল দেবে, যার ফলে কিন্তু এই যে চাকতি রয়েছে এটিতে গতির সৃষ্টি হবে। আমি আগেই বলেছি চলনক্ষম যদি কোনো পরিবাহী হয়, এটি কিন্তু চলনক্ষম পরিবাহী, তার জন্য এই পরিবাহীতে গতির সৃষ্টি হচ্ছে এবং সেই গতির অভিমুখ কোন দিকে হবে? দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে এর গতি। আমরা এটাকে দেখিয়েছি ঘড়ি, এটিকে আমরা কার মাধ্যমে দেখাচ্ছি? এটি পরিবাহীর গতির অভিমুখ, এটিকে আমরা দেখাচ্ছি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর এটিকে তো আমরা বলেছি এটি তড়িৎ প্রবাহের অভিমুখ। এবার এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? পরিবর্তী প্রবাহতে কিন্তু এই বার্লোর চক্র কাজ করবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কি মাথায় রাখতে হবে? যদি আমরা এই তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে দিই তাহলে কিন্তু এই যে চাকতিটির ঘূর্ণন হচ্ছে সেটি কিন্তু বিপরীত দিকে ঘুরতে থাকবে। আর একটা কথা, যদি পরিবাহীর অভিমুখ বা প্রবাহের অভিমুখ যদি চেঞ্জ না করে আমি যদি এই চুম্বকের অভিমুখ অর্থাৎ এন এর জায়গায় এস, এস এর জায়গায় এন বসিয়ে দিই, বা আমরা যদি এর দিক পরিবর্তন করে দিই, তাহলেও কিন্তু এই যে চাকতি আছে তার গতির অভিমুখটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। আরেকটি কি হতে পারে? আমরা যদি একই সঙ্গে দুটোকে পরিবর্তন করি, অর্থাৎ পরিবাহীর গতির অভিমুখও পরিবর্তন করছি, আবার এই যে অশ্বক্ষুরাকৃতি চুম্বক আছে তার যে দুই দিক তাকেও আমরা পরিবর্তন করছি, তার ফলে কি হবে? তার ফলে কোনো চেঞ্জই হবে না। পরিবাহীতে যেভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এটি চলছিল সেটি চলতে থাকবে।